নমস্কার দর্শক বন্ধুরা, অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। জয় শ্রীকৃষ্ণ। আজকে আমরা জানব রাম কিসের জন্য বনবাসে গিয়েছিলেন এবং কার কারণে। জানতে হলে পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তার আগে আপনি যদি এই ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। রামচন্দ্রের বনবাস শুধু একটি পারিবারিক সিদ্ধান্ত বা ভাগ্যের পরিহাস নয়, এটি এক গভীর ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতীক। কইকেয়ী, রামের সৎমাতা, একসময় রাজা দশরথের দেওয়া দুটি বর দাবি করেন। একটি ছিল ভরতকে রাজ্য সিংহাসনে বসানো, আর অন্যটি ছিল রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো। রাজা দশরথ পুত্রস্নেহে কাতর হলেও প্রতিশ্রুতির বন্ধনে বাধ্য হয়ে সেই বর দিতে সম্মত হন। রাম এই আদেশ শুনে বিনা দ্বিধায় তা গ্রহণ করেন। তিনি বলেন, পিতার আদেশ মানাই পুত্রের ধর্ম। রাজ্য, ঐশ্বর্য, আরাম সবকিছু ত্যাগ করে তিনি বনবাসে গমন করেন, কেবলমাত্র ধর্ম ও কর্তব্য রক্ষার জন্য। এই ঘটনা রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম হিসেবে প্রতিষ্ঠিত করে। রামের বনবাস কাহিনী আমাদের শেখায়, সত্য ও কর্তব্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেই পথই জীবনের প্রকৃত উদ্দেশ্য। রামের ত্যাগ, সহিষ্ণুতা ও ন্যায়পরায়ণতা আজও কোটি মানুষের হৃদয় আদর্শ হয়ে আছে। এই গল্পের আধ্যাত্মিক ও মানবিক দিক নিয়েই অদৃশ্য বাণী তুলে ধরছে রামায়ণের গভীর সত্য। রাজা দশরথ অযোধ্যার এক আদর্শ রাজা ও স্নেহশীল পিতা হিসেবে ইতিহাসে স্মরণীয়। তিনি ছিলেন রঘুবংশের গর্ব, যার 4 পুত্র রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন সকলেই ধর্মপরায়ণ ও গুণবান। কিন্তু তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল রামচন্দ্রকে 14 বছরের বনবাসে পাঠানো। এই সিদ্ধান্ত হঠাৎ করে আসেনি। কইকেয়ী, রাজা দশরথের অন্যতম রানী, 2 প্রতিশ্রুতির অধিকারে রামকে রাজসিংহাসন থেকে বঞ্চিত করে তার নিজের পুত্র ভরতকে রাজা করার দাবি তোলেন এবং রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানোর শর্ত দেন। দশরথ এই 2টি বর পূর্বে কইকেয়ীকে দিয়েছিলেন, যুদ্ধে কইকেয়ীর জীবন রক্ষা করার বিনিময়ে। তিনি কখনো ভাবেননি যে এই প্রতিশ্রুতি তার জীবনের সবচেয়ে বড় শোক হয়ে দাঁড়াবে। রাজা দশরথ দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। একদিকে পিতার হৃদয়, যে হৃদয় শুধু রামের জন্য ধুঁকছিল, অন্যদিকে একজন রাজার প্রতিশ্রুতি ও রাজধর্ম। নিজের দেওয়া কথা ভাঙলে শুধু ব্যক্তিগত সম্মান নয়, রাজ্যের নৈতিক ভারসাম্যও নষ্ট হতো। তাই অশ্রুসিক্ত নয়নে, ভারাক্রান্ত হৃদয়ে তিনি সিদ্ধান্ত নেন প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং রামকে বনবাসে পাঠাবেন। দশরথের এই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্ত হয়ে ওঠে। রাম যখন সসম্মানে ও বিনা প্রতিবাদে বনবাসে যাওয়ার জন্য রাজি হন, তখন পুত্রের ধর্মনিষ্ঠা ও বিনয় দেখে দশরথ আরও ভেঙে পড়েন। তার মুখে উচ্চারিত হয়, আমি রাম ছাড়া বাঁচতে পারব না। শেষ পর্যন্ত পুত্রবিচ্ছেদে দগ্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই সিদ্ধান্তের মধ্যে নিহিত রয়েছে বহু শিক্ষা, প্রতিশ্রুতির মূল্য, রাজধর্মের গুরুত্ব
পিতৃস্নেহের গভীরতা ও আত্মত্যাগের মহত্ব। রাজা দশরথ দেখিয়েছেন, এক রাজা হিসেবে নিজের কথা রাখতে গিয়ে ব্যক্তিগত সুখ বিসর্জন দিতেও পিছপা হওয়া উচিত নয়। তার এই সিদ্ধান্ত আজও ভারতীয় সংস্কৃতিতে নৈতিকতার প্রতীক হয়ে রয়ে গেছে। রামচন্দ্রের বনবাসের সিদ্ধান্ত কার কারণে হয়েছিল এবং কেন? রামচন্দ্রের বনবাসের সিদ্ধান্তের মূল কারণ ছিলেন কইকেয়ী, অযোধ্যার রাজা দশরথের অন্যতম রানী ও ভরতের জন্মদাত্রী। যদিও রাম ছিলেন সকলের প্রিয়, গুণে ও আচরণে অতুলনীয়, তবুও রাজনীতির এক জটিল চক্রান্ত এবং মনের হিংসা ও ভয়ের কারণে তাকে 14 বছরের জন্য বনবাসে যেতে হয়। রাজা দশরথ সিদ্ধান্ত নিয়েছিলেন রামকে অযোধ্যার রাজা করার। এই সংবাদে প্রজারা আনন্দে উদ্বেলিত হয়, কিন্তু কইকেয়ীর কুহকিনী দাসী মন্ত্রী মনের ভেতরে ঈর্ষা ও ষড়যন্ত্রের বিষ বপন করে। সে কইকেয়ীকে বোঝায় যে রাম রাজা হলে তার অবস্থান দুর্বল হবে এবং ভরত হবে বঞ্চিত। মন্ত্রীর কথায় প্রভাবিত হয়ে কইকেয়ীর মনে দ্বিধা জন্মে এবং ক্রমশ তা পরিণত হয় হিংসায়। কইকেয়ী তখন রাজা দশরথকে স্মরণ করিয়ে দেন সেই দুটি বর, যা তিনি পূর্বে যুদ্ধক্ষেত্রে তার প্রাণরক্ষা করার বিনিময়ে পেয়েছিলেন। তিনি সেই বরে দাবি করেন, প্রথমত, রাম যেন 14 বছরের জন্য বনবাসে যান, এবং দ্বিতীয়ত, তার পুত্র ভরত যেন অযোধ্যার সিংহাসনে বসেন। এই দাবিতে রাজা দশরথ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। পিতার হৃদয় দগ্ধ হয়, কিন্তু একজন সত্যনিষ্ঠ রাজা হিসেবে তিনি তার বচনের মূল্য রাখেন। রামচন্দ্র নিজে অত্যন্ত বিনয় ও আজ্ঞাবহ মনোভাব নিয়ে পিতার আদেশ মেনে নেন এবং কোনরূপ অভিযোগ না করেই বনবাসে যাবার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার এই আত্মত্যাগ এবং ধর্মানুগতা তাকে একজন আদর্শ পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করে, যাকে পরবর্তীকালে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। রামচন্দ্রের বনবাস কেবল একটি পারিবারিক বা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, বরং এটি ছিল ধর্ম, কর্তব্য ও নৈতিকতার চূড়ান্ত প্রতিফলন। কইকেয়ীর হঠকারী সিদ্ধান্ত, মন্ত্রীর ষড়যন্ত্র এবং রাজা দশরথের বাধ্যতামূলক সম্মতি, এই তিনটি কারণের সম্মিলিত ফলেই রামচন্দ্র বনবাসে গমন করেন। এই ঘটনা পরবর্তীতে রামায়ণের মূল ভিত্তি রচনা করে এবং রামের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়, যা যুগ যুগ ধরে মানবধর্ম ও নৈতিকতার মাপকাঠি হয়ে রয়ে গেছে। কইকেয়ীর রহস্য। কইকেয়ী ছিলেন অযোধ্যার রাজা দশরথের 3 রানীর একজন এবং ভরতের মা। প্রাথমিকভাবে তিনি রামকে খুবই ভালোবাসতেন, ঠিক নিজের সন্তানের মতো। কিন্তু একসময় তার মনোভাব পরিবর্তন হয়, যার পেছনে ছিল এক চতুর ও ঈর্ষাপ্রায়ণ দাসী, মন্ত্রী। এই মন্ত্রীর প্ররোচনাতেই কইকেয়ীর হৃদয়ে হিংসা, নিরাপত্তাহীনতা ও ক্ষমতালোভ জেগে ওঠে, যার পরিণতিতে ঘটে রামচন্দ্রের বনবাস ও ভরতের সিংহাসন লাভ। ঘটনার সূচনা পর্বে রাজা দশরথ ঘোষণা করেন যে রাম হবে অযোধ্যার ভবিষ্যৎ রাজা। পুরো নগরী উল্লাসে ভরে ওঠে। কিন্তু এই সংবাদে কইকেয়ীর দাসী মন্ত্রী আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে, রাম রাজা হলে কইকেয়ীর প্রভাব কমে যাবে এবং ভরত রাজনীতিতে দুর্বল হয়ে পড়বে। সে তখন কইকেয়ীকে মনের চাতুর্যে বোঝায় যে রাম রাজা হলে ভরতের ভবিষ্যৎ অন্ধকার।
মন্ত্রী তার কৌশলে কইকেয়ীর মনে ভয় ঢুকিয়ে দেয় এবং তাকে প্ররোচিত করে দশরথের কাছে তার পুরনো দুটি বরের দাবি জানাতে। অনেক বছর আগে রাজা দশরথ এক যুদ্ধে কইকেয়ীর প্রাণ রক্ষা করার জন্য সন্তুষ্ট হয়ে তাকে দুইটি বর দিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই বরগুলোই এতদিন অব্যবহৃত ছিল। মন্ত্রীর কৌশলে প্রভাবিত হয়ে কইকেয়ী সেই দুই বর চেয়ে বসেন। 1. রাম যেন 14 বছরের জন্য বনবাসে যান। 2. তার পুত্র ভরত যেন অযোধ্যার রাজা হন। রাজা দশরথ এই দাবি শুনে স্তম্ভিত হয়ে যান। তিনি চান না রাম বনবাসে যাক, কিন্তু একজন সত্যনিষ্ঠ রাজা হিসেবে তিনি তার দেওয়া প্রতিশ্রুতি ফিরিয়ে নিতে পারেন না। পুত্রবিচ্ছেদের যন্ত্রণায় তার হৃদয় ভেঙে যায় এবং অবশেষে তিনি মানসিক দুঃখে মৃত্যুবরণ করেন। এই চক্রান্ত ও বরদানের পেছনে ছিল এক দাসীর ঈর্ষা, এক মায়ের অন্ধ ভালোবাসা ও ক্ষমতার লোভ। কইকেয়ীর এই সিদ্ধান্ত শুধু রাজপরিবারে বিভাজন ঘটায়নি, বরং রামায়ণের গল্পকেই মোড় ঘুরিয়ে দেয়। তার এই বরদানের রহস্য আজও এক চিরন্তন শিক্ষা, যেখানে প্ররোচনা, অহংকার ও আত্মকেন্দ্রিকতা কতটা ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। কইকেয়ী কেন হঠাৎ রামকে বনবাসে পাঠাতে চাইলেন? কইকেয়ী শুরুতে রামকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তিনি রামের গুণ, ভক্তি ও নম্রতায় মুগ্ধ ছিলেন। এমনকি রাম যখন সিংহাসনে বসার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনও কইকেয়ীর মনে রামের প্রতি কোন বিরূপতা ছিল না। কিন্তু এক হঠাৎ ঘটে যাওয়া মানসিক বিপর্যয় এবং এক ষড়যন্ত্রকারী দাসী মন্ত্রীর প্ররোচনায় তার মনোভাব সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে যায়। অযোধ্যার রাজা দশরথ যখন ঘোষণা করেন যে রাম হবে রাজ্যের উত্তরসূরি, তখন রাজ্য জুড়ে উৎসবের আবহ তৈরি হয়। এই সংবাদে কইকেয়ীর দাসী মন্ত্রী অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ওঠে, কারণ সে ভেবেছিল ভরতই একদিন রাজা হবেন এবং কইকেয়ীর প্রভাবও রাজসভায় সবচেয়ে বেশি থাকবে। রামের রাজাভিষেক মানে ভরতের অবস্থান ও কইকেয়ীর মর্যাদা দুটোই হুমকির মুখে পড়বে। মন্ত্রী এই সুযোগকে কাজে লাগিয়ে কইকেয়ীর মনে সন্দেহ ও ভয়ের বীজ বপন করে। সে কইকেয়ীকে বোঝায় যে রাম রাজা হলে ভরত সবকিছু হারাবে এবং ভবিষ্যতে কইকেয়ী রাজপ্রাসাদে গুরুত্বহীন হয়ে পড়বেন। সে কইকেয়ীকে আরও মনে করিয়ে দেয় যে বহু বছর আগে রাজা দশরথ তাকে দুটি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কথাগুলো কইকেয়ীর মনে গভীর প্রভাব ফেলে। ধীরে ধীরে তার মনে জন্ম নেয় ভরতের জন্য অন্ধ ভালোবাসা, রামের প্রতি ঈর্ষা এবং নিজের অবস্থান রক্ষার জন্য এক ভয়ানক লোভ। এই মানসিক অবস্থাতেই তিনি রাজা দশরথের কাছে সেই দুটি বর দাবি করেন, রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানো এবং ভরতকে রাজ্য সিংহাসনে বসানো। এই ঘটনা ছিল রামায়ণের এক গুরুত্বপূর্ণ মোড়। কইকেয়ীর এই হঠাৎ সিদ্ধান্ত, মন্ত্রীর কুপরামর্শ ও নিজের মানসিক দুর্বলতার ফলেই এক ন্যায়বান, প্রজাপ্রিয় ও ধর্মপরায়ণ পুরুষকে অযোধ্যা ছেড়ে বনবাসে যেতে হয়। যদিও পরে কইকেয়ী নিজের ভুল উপলব্ধি করেন এবং অনুতপ্ত হন, ততক্ষণে তার সিদ্ধান্ত রাজপরিবারে চরম বেদনা ও বিচ্ছেদ ডেকে আনে। এই কাহিনী আমাদের শেখায়, প্ররোচনায় ভুল সিদ্ধান্ত নেওয়া, হঠকারিতা ও ক্ষমতার লোভ এক ক্ষণিকের মধ্যে জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রামের ত্যাগ ও বনযাত্রা।
রামের ত্যাগ ও বনযাত্রা রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী অধ্যায়। তিনি শুধু এক আদর্শ পুত্রই নন, বরং এক নিখুঁত মানব হিসেবে তার কর্তব্য, সহনশীলতা ও আত্মত্যাগের মাধ্যমে মানবজাতির জন্য চিরন্তন দৃষ্টান্ত স্থাপন করেছেন। যেদিন রাজা দশরথ ঘোষণা করেন যে রাম হবেন অযোধ্যার ভবিষ্যৎ রাজা, সেদিন সারা রাজ্য আনন্দে উদ্বেলিত হয়। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকেনি। কইকেয়ী তার পূর্বের বর অনুযায়ী রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে এবং ভরতের রাজাভিষেক দাবি করেন। রাজা দশরথ এই দাবি শুনে মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি রামকে বনবাসে পাঠাতে চান না, কিন্তু রাজধর্ম এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে বাধ্য হন। রাম এই সিদ্ধান্ত শুনে একটুও বিচলিত হননি। তিনি পিতার মুখের আদেশকে ভগবানের বাণীর মতো শ্রদ্ধা করে মেনে নেন। রাম কখনো কইকেয়ীর প্রতি ঘৃণা প্রকাশ করেননি, বরং শান্ত ও বিনম্রভাবে বনবাস গ্রহণ করেন। তার এই আচরণে প্রকৃত ধৈর্য, শিষ্টতা ও আত্মনিয়ন্ত্রণের পরিচয় মেলে। সীতা, যিনি রাজপ্রাসাদের বিলাসিতার মধ্যে মানুষ, তিনিও স্বামীকে একা ছাড়বেন না বলে সিদ্ধান্ত নেন এবং রামের সঙ্গে বনবাসে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। লক্ষ্মণও ভাই রামের সেবায় সর্বদা প্রস্তুত ছিলেন। তিনিও সীতা ও রামের সঙ্গে বনবাসে যাত্রা করেন। এই বনযাত্রা কেবল একটি শারীরিক ভ্রমণ ছিল না, এটি ছিল এক নৈতিক ও আত্মিক যাত্রা। রাম রাজত্ব, সুখ, আরাম, ঐশ্বর্য সব ত্যাগ করে ধর্ম ও পিতৃআজ্ঞা পালনের জন্য বনের অনিশ্চিত, কষ্টকর জীবনে পা রাখেন। এই আত্মত্যাগ তাকে শুধু এক রাজপুত্র নয়, একজন মর্যাদা পুরুষোত্তম করে তোলে। রামের বনযাত্রা মানুষকে শেখায় আত্মনিয়ন্ত্রণ, কর্তব্যপরায়ণতা এবং ত্যাগের মাহাত্ম্য। তিনি প্রমাণ করেন, একজন প্রকৃত নেতা কেবল সিংহাসনে বসে নয়, ত্যাগ ও সহানুভূতির মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেন। তার এই বনযাত্রা যুগে যুগে মানুষকে নৈতিকতার পথে চলার অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। রাম একাই বনবাসে যেতে চেয়েছিলেন, তবে কারা আরও তার সঙ্গে গিয়েছিলেন এবং কেন? রামচন্দ্র যখন বনবাসের আদেশ পান, তখন তিনি মনে প্রাণে সেই আদেশ মেনে নেন। একজন আদর্শ পুত্র হিসেবে তিনি পিতার প্রতিশ্রুতি রক্ষাকে নিজের কর্তব্য মনে করেন। রাম শুরুতে চেয়েছিলেন একাই বনবাসে যাবেন, যাতে তার কারণে কেউ কষ্ট না পায়। কিন্তু তার এই সিদ্ধান্তে কেউই একমত হননি, কারণ রামের প্রতি স্নেহ, ভালোবাসা ও কর্তব্যবোধ তাদের বাধ্য করে তাকে অনুসরণ করতে। প্রথমেই কথা আসে সীতা দেবীর। সীতা ছিলেন রামের পত্নী, যিনি তাকে শুধু ভালোবাসতেনই না, বরং তার সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নেওয়ার অঙ্গীকারে ছিলেন। রামের একার বনযাত্রা সীতা মেনে নিতে পারেননি। তিনি বলেন, যেখানে স্বামী, সেখানেই স্ত্রীর স্থান। রাজপ্রাসাদের বিলাসিতা ত্যাগ করে সীতা বনবাসের কষ্টকেও স্বামীর সান্নিধ্যে মধুর করে তুলতে প্রস্তুত ছিলেন। রামের যতই অনুরোধ থাকুক, সীতা নিজের কর্তব্য থেকে বিচ্যুত হননি এবং বনবাসে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকেন। দ্বিতীয় ব্যক্তি ছিলেন লক্ষ্মণ। লক্ষ্মণ ছিলেন রামের ছোট ভাই, যিনি রামকে শুধু ভাই নয়, গুরু ও আদর্শ হিসেবে মানতেন।
তিনি কখনোই ভাবতে পারেননি যে রাম কষ্টে থাকবেন আর তিনি রাজপ্রাসাদে আরামে থাকবেন। লক্ষ্মণ দৃঢ়ভাবে বলেন, তিনি রামের সঙ্গে যাবেন এবং তাকে রক্ষা করবেন, সেবা করবেন। ভাইয়ের প্রতি তার অনন্ত ভক্তি ও আত্মত্যাগের মনোভাব তাকে বনবাসের পথে রামের ছায়াসঙ্গী করে তোলে। এই তিনজনের যাত্রা ছিল আত্মত্যাগ, কর্তব্য ও ভালোবাসার নিদর্শন। রাম হয়তো একাই যেতে চেয়েছিলেন, কিন্তু সীতা ও লক্ষ্মণ প্রমাণ করে দেন যে সম্পর্ক আত্মিক, সেখানে শুধু কর্তব্য নয়, ভালোবাসাও সমান গুরুত্বপূর্ণ। তারা রামের দুঃখ ভাগ করে নেওয়ার জন্য নিজেদের সব সুখ সুবিধা বিসর্জন দেন। এই ঘটনা আমাদের শেখায়, পরিবার মানে শুধু একত্রে থাকা নয়, বরং একে অপরের দুঃখে পাশে দাঁড়ানো। রামের বনবাস কাহিনীতে সীতা ও লক্ষ্মণের সঙ্গ শুধু ত্যাগের প্রতীক নয়, এটি এক চিরন্তন সম্পর্কের সৌন্দর্য ও আদর্শের প্রতিফলন। অযোধ্যা নগরের প্রতিক্রিয়া। রামচন্দ্রের বনবাসের সিদ্ধান্ত শুধু রাজপরিবারের নয়, অযোধ্যা নগরের প্রতিটি নাগরিকের হৃদয় এক গভীর আঘাত হানে। রাম ছিলেন অযোধ্যার প্রাণ, প্রজাদের আদর্শ, ন্যায়পরায়ণ ও স্নেহময় এক রাজপুত্র। তার রাজাভিষেকের সংবাদে নগর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছিল। প্রজারা আনন্দে মুখরিত হয়ে উঠেছিল, কারণ তারা জানতেন রামের শাসন মানেই সুবিচার, শান্তি ও সমৃদ্ধি। কিন্তু হঠাৎ করেই সেই আনন্দ বিষাদে পরিণত হয়। রামচন্দ্রের রাজাভিষেক বাতিল হয় এবং ঘোষণা আসে, তিনি 14 বছরের জন্য বনবাসে যাচ্ছেন। এই সংবাদে অযোধ্যার প্রতিটি গৃহে নেমে আসে শোকের ছায়া। মানুষ যেন বিশ্বাসই করতে পারছিল না, এমন এক ধর্মপরায়ণ ও সদ্গুণে পূর্ণ পুরুষকে রাজপ্রাসাদ থেকে বিতাড়িত করা হলো। বৃদ্ধ থেকে শিশু, ধনী থেকে দরিদ্র, প্রত্যেকে কান্নায় ভেঙে পড়ে। নগরের বাজার, রাজপথ, অলিগলি সব যেন স্তব্ধ হয়ে যায়। কেউ খাবার খাচ্ছে না, কেউ ঘুমাতে পারছে না। জনতার হৃদয় প্রশ্ন, কেন রাম? কি অপরাধ করেছিলেন তিনি? প্রজারা বুঝতে পারেন এটি রাজনীতির এক নির্মম পরিণতি, যেখানে সত্য ও ন্যায়ের কোনো মূল্য রইল না। অযোধ্যাবাসীরা চাইছিলেন রামের সঙ্গে বনবাসে যেতে। হাজার হাজার মানুষ রামের রথের পেছনে দৌড়ে যান, তাকে অনুরোধ করেন ফিরে আসার জন্য। কিন্তু রাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের রাজ্যে ফিরে যেতে বলেন, কারণ তিনি কর্তব্য পালনে দৃঢ় প্রতিজ্ঞ। রামের মা কৌশল্যা, ভরত, শত্রুঘ্ন এবং অন্যান্য রাজপরিবারের সদস্যরাও গভীর দুঃখে নিমজ্জিত হন। ভরত তখন রাজপ্রাসাদে ছিলেন না, কিন্তু ফিরে এসে মায়ের কর্মে লজ্জিত হয়ে রামের অনুপস্থিতিতে সিংহাসন গ্রহণ করতে অস্বীকার করেন। অযোধ্যার প্রতিক্রিয়া ছিল একসাথে শোক, রাগ, ব্যথা ও ভালোবাসায় পূর্ণ। তারা হারিয়েছিল শুধু একজন রাজপুত্র নয়, বরং তাদের আশার আলো, তাদের ন্যায়ের রক্ষক। এই ঘটনা আজও প্রমাণ করে এক আদর্শ পুরুষের অবিচারজনিত প্রস্থান কিভাবে একটি সমগ্র জনপদকে গভীরভাবে ব্যথিত করতে পারে। রামচন্দ্রের বনবাসে যাওয়ার পর রাজ্যভার কে গ্রহণ করেন? রামচন্দ্র যখন কৈকেয়ীর চক্রান্তে 14 বছরের জন্য বনবাসে যান, তখন ভরত ছিলেন রাজ্যের বাইরে, কেকয় রাজ্যে, তার মামা বাড়িতে।
রাজা দশরথ পুত্রবিচ্ছেদের দুঃখে জীবন ত্যাগ করেন। এদিকে রাম বনবাসে পাড়ি দেন, আর কইকেয়ী রাজ্যভার গ্রহণের জন্য ভরতের নাম ঘোষণা করান। কিন্তু যখন ভরত অযোধ্যায় ফিরে আসেন এবং সবকিছু জানেন, তখন তার প্রতিক্রিয়া ছিল অভূতপূর্ব এবং গৌরবজনক। ভরত কইকেয়ীর মুখ থেকে পুরো ঘটনাটি শুনে প্রচণ্ড ক্ষুব্ধ ও শোকাহত হন। তিনি বুঝে যান, তার মায়ের লোভ ও ষড়যন্ত্রেই রামকে অন্যায়ভাবে বনবাসে পাঠানো হয়েছে। রাজা দশরথের মৃত্যুর পেছনেও এই ঘটনার বিরাট ভূমিকা রয়েছে, এমনটা ভরত উপলব্ধি করেন। ফলে রাজ্যভার গ্রহণ তো দূরের কথা, ভরত রামকে অবিলম্বে ফিরিয়ে এনে তাকেই সিংহাসনে বসানোর সংকল্প নেন। তিনি লক্ষ্মণ, শত্রুঘ্ন ও রাজপুরোহিতের সঙ্গে নিয়ে বনপথে রওনা হন রামকে ফিরিয়ে আনার জন্য। অনেক খোঁজাখুঁজির পরে তিনি চিত্রকূটে রামের সঙ্গে দেখা করেন। ভরত রামের পায়ে পড়ে অনুরোধ করেন রাজ্যে ফিরে সিংহাসনে বসতে। কিন্তু রাম পিতার আদেশ ও নিজের ধর্ম পালনের অঙ্গীকার থেকে বিচ্যুত হন না। তিনি বলেন, ধর্ম এবং সত্যনিষ্ঠার জন্য আমি বনবাস পালন করব, এ আমার কর্তব্য। রামের অনড় অবস্থানে ভরত অত্যন্ত কষ্ট পান, কিন্তু তিনি রামের সিদ্ধান্তকে সম্মান করেন। তখন ভরত এক প্রতীকী পন্থা গ্রহণ করেন। তিনি রামের খড়ম, পাদুকা মাথায় নিয়ে অযোধ্যায় ফেরেন এবং সিংহাসনে রামের খড়ম স্থাপন করেন। এরপর ভরত নিজে অযোধ্যার রাজপ্রাসাদে না থেকে নন্দীগ্রামে কুঁড়েঘরে বসবাস শুরু করেন, ঠিক এক সাধুর মতো। তিনি প্রতিদিন সেই খড়মকে প্রণাম করে রামচন্দ্রের প্রতিনিধি হিসেবে রাজ্য শাসন করতেন, কিন্তু কখনো নিজেকে রাজা হিসেবে ভাবেননি। তার জীবনযাপন ছিল নিষ্ঠা, ত্যাগ ও ভক্তিতে পূর্ণ। ভরতের এই আদর্শমূলক আচরণ প্রমাণ করে, তিনি রামের যোগ্য ভাই, যিনি নিজের স্বার্থ নয়, ধর্ম ও ন্যায়কে সর্বাগ্রে স্থান দিয়েছেন। এইভাবেই রামচন্দ্রের অনুপস্থিতিতে অযোধ্যার রাজ্যভার রামের পাদুকার মাধ্যমে প্রতীকীভাবে রামেরই হাতে থেকে যায়, আর ভরত তা রক্ষার এক নিঃস্বার্থ সেবক হয়ে ওঠেন। ধর্ম, কর্তব্য ও রামের মর্যাদা। রামচন্দ্রের জীবন আদর্শ ধর্ম, কর্তব্য ও মর্যাদার এক জ্বলন্ত প্রতিচ্ছবি। রামায়ণ কেবল একটি পৌরাণিক কাহিনী নয়, এটি মানব জীবনের শ্রেষ্ঠ মূল্যবোধগুলোর চিরন্তন শিক্ষা। রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ যিনি মর্যাদা, নৈতিকতা ও কর্তব্য পালনের সর্বোচ্চ উদাহরণ স্থাপন করেছেন। প্রথমত, ধর্মপালন রামের জীবনের মূল স্তম্ভ। তিনি কখনো নিজের ইচ্ছা বা আবেগকে ন্যায়ের ঊর্ধ্বে স্থান দেননি। পিতা দশরথের মুখে কইকেয়ীর বর অনুযায়ী বনবাসের আদেশ শুনেই রাম কোনো প্রতিবাদ না করে মাথা নত করেন। তিনি জানতেন, পিতার প্রতিশ্রুতি রক্ষা করাই ধর্ম, আর সেই ধর্ম পালনের জন্য রাজ্য, ঐশ্বর্য, সুখ সব ত্যাগ করতেও তিনি প্রস্তুত ছিলেন। দ্বিতীয়ত, কর্তব্যবোধ ছিল রামের চরিত্রের আরেক অনন্য দিক। রাম কেবল একজন আদর্শ পুত্রই নন, ছিলেন আদর্শ ভাই, আদর্শ স্বামী ও আদর্শ রাজাও। যখন বনবাসে থাকাকালীন সীতা লঙ্কায় হরণ হন, তখন রাম নিজের দুঃখ ভুলে স্ত্রীকে উদ্ধারে প্রতিজ্ঞাবদ্ধ হন। আবার রাজাভিষেকের পরে
রামের প্রতি প্রজাদের অভিযোগ শোনার পর তিনি ব্যক্তিগত সুখের চেয়ে রাজধর্মকে অগ্রাধিকার দিয়ে সীতাকে বনবাসে পাঠান, যদিও তা ছিল হৃদয়বিদারক সিদ্ধান্ত। তৃতীয়ত, রামের মর্যাদা তার আত্মত্যাগ, সহনশীলতা ও ন্যায়ের পথে অটল থাকার মধ্য দিয়ে প্রতিফলিত হয়। তিনি কখনো হিংসা, প্রতিশোধ বা অহংকারকে স্থান দেননি। এমনকি শত্রুকেও সম্মান দেখিয়েছেন, যেমন রাবণের প্রতি যুদ্ধ শেষেও তার শেষকৃত্য যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করেন। রামের জীবনে ধর্ম ও কর্তব্য ছিল কখনো আলাদা নয়। এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠেছিল তার মর্যাদা। আজও সমাজে রামচন্দ্রের নাম শ্রদ্ধাভরে স্মরণ করা হয়, কারণ তিনি দেখিয়েছেন একজন মানুষ কিভাবে নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজ ও ধর্মের জন্য জীবন উৎসর্গ করতে পারে। এই শিক্ষাগুলো শুধু প্রাচীন যুগের জন্য নয়, আজকের যুগেও রামের আদর্শ আমাদের সত্য, ন্যায় ও মর্যাদার পথে চলতে উৎসাহ দেয়। তার জীবন আমাদের শেখায়, মর্যাদা কেবল উচ্চ আসনে বসে নয়, বরং আদর্শে অটল থাকার মাধ্যমেই অর্জিত হয়। কেন রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়? রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কারণ তিনি মানব জীবনের সর্বোচ্চ আদর্শ ও নৈতিকতার প্রতীক। মর্যাদা পুরুষোত্তম শব্দের অর্থ যিনি পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ এবং যিনি জীবনের সমস্ত সম্পর্ক ও দায়িত্বে মর্যাদা ও আদর্শ বজায় রাখেন। রাম ছিলেন এমন একজন ব্যক্তি যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন ধর্ম, কর্তব্য, আত্মত্যাগ ও ন্যায়ের জন্য। পুত্র হিসেবে রামের মর্যাদা অনন্য। যখন কইকেয়ী রাজা দশরথকে দুটি বর স্মরণ করিয়ে রামকে 14 বছরের বনবাসে পাঠানোর দাবি জানান, তখন রাম বিনা দ্বিধায় সেই আদেশ পালন করেন। তিনি জানতেন এতে তার কষ্ট হবে, কিন্তু পিতার দেওয়া প্রতিশ্রুতি পালন করাই তার ধর্ম। এইভাবে তিনি একজন আদর্শ পুত্র হিসেবে নিজের মর্যাদা রক্ষা করেন। স্বামী হিসেবে রামের আদর্শত্ব অনস্বীকার্য। রাম সীতার প্রতি ছিলেন দায়িত্ববান ও প্রেমময়। বনবাসেও তিনি সীতাকে কখনো একা অনুভব করাননি। সীতার অপহরণের পর তিনি অরণ্যে ঘুরে ঘুরে খোঁজ করেন এবং বিশাল যুদ্ধের মাধ্যমে তাকে উদ্ধার করেন। আবার রাজধর্ম পালনের জন্য তিনি সীতাকে বনবাসে পাঠান, যদিও তা ব্যক্তিগতভাবে ছিল অত্যন্ত কষ্টদায়ক। এটি প্রমাণ করে যে তিনি একাধারে দয়ালু স্বামী ও কঠোর রাজা। রাজা হিসেবে রাম ছিলেন পরিপূর্ণ ধার্মিক ও ন্যায়বান। তিনি কখনো ব্যক্তিগত অনুভূতির ভিত্তিতে শাসন করেননি। প্রজাদের সুখ দুঃখ ছিল তার কাছে অগ্রগণ্য। সীতার বনবাসী তার অন্যতম প্রমাণ, যেখানে ব্যক্তিগত ভালোবাসার চেয়ে রাজধর্মকে বড় করে দেখেছেন। ভ্রাতা হিসেবে রামের উদারতা ও স্নেহপূর্ণ মনোভাব স্পষ্ট লক্ষণীয়। ভরতের প্রতি তার ভালোবাসা, লক্ষ্মণের প্রতি স্নেহ ও ভ্রাতৃত্ব রামায়ণের অন্যতম হৃদয়স্পর্শী অংশ। তিনি কখনো ক্ষমতার জন্য প্রতিযোগিতা করেননি, বরং সকলকে নিয়ে চলেছেন। রামের জীবনের প্রতিটি পদক্ষেপে রয়েছে আত্মত্যাগ, নৈতিকতা ও মানবিক গুণের এক অসামান্য প্রদর্শন। তিনি ছিলেন এমন এক পুরুষ যিনি ঈশ্বররূপে জন্ম নিয়েও মানব জীবনের সকল দুঃখ ও দায়িত্বকে সম্মানের সঙ্গে পালন করেছেন। এই জন্যই রাম শুধুমাত্র এক পৌরাণিক চরিত্র নন,
বরং একজন মর্যাদা পুরুষোত্তম, যার আদর্শ যুগে যুগে মানুষকে সৎ, সাহসী ও কর্তব্যপরায়ণ হতে অনুপ্রাণিত করে। রামের বনবাস শুধু একটি গল্প নয়, এটি আমাদের শেখায় কিভাবে আমরা ব্যক্তিগত কষ্টের মধ্যেও কর্তব্যকে অগ্রাধিকার দিতে পারি। এই কাহিনীর প্রতিটি ধাপ আমাদের জীবনের জন্য একটি শিক্ষা, ত্যাগ, সহনশীলতা ও সত্যের পথে চলার অনুপ্রেরণা। আপনার জীবনেও কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনাকে কর্তব্যের জন্য কোনো ত্যাগ স্বীকার করতে হয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন। অদৃশ্য বাণী, যেখানে আমরা আপনাদের জন্য এমন দারুণ সব পৌরাণিক ও আত্মিক কাহিনী নিয়ে আসি। বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয়।